ক্লাস 11 সেমিস্টার 1 চ্যাপ্টার 3 নাগরিকতা যে অধ্যায়টি আছে সেইখান থেকে আমাদের আজকে 7th পার্টের বা সপ্তম পার্টের 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা হবে। এই আলোচনার মধ্য দিয়ে এই অধ্যায়ের যে এমসিকিউ আলোচনা তার সমাপ্তি হবে। ঠিক আছে, প্রথম কোশ্চেন, 2019 সালে ভারতীয় নাগরিকত্ব আইনে কয়টি ধর্মীয় জাতি ভারতের নাগরিকতা লাভ করতে পারবে? 6টি জাতি। সেই জাতিগুলো কি কি? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান। এই 6টি জাতি 2019 সালের নাগরিকতা আইন অনুসারে ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কি ধরনের আইন? এটি একটি নাগরিকত্ব সম্পর্কিত আইন যেটা আমাদের ভারতবর্ষে লাগু করা হয়েছে। তাহলে সিএএ এর ফুল ফর্ম কি? সিএএ এর ফুল ফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আমাদের ভারতীয় যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টই এই আইনটি সংশোধন করে থাকে, বা পার্লামেন্টের সর্বাগ্রে ক্ষমতা থাকে যে এই ধরনের সংশোধনী আইন তৈরি করতে পারে। পার্লামেন্ট হচ্ছে আমাদের ভারতীয় যে আইন বিভাগ, সেই আইন বিভাগ এইরকম সংশোধনী আইন তৈরি করতে পারে। সিএএ কোন দেশগুলির নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছে? পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান। তাহলে এটা মনে রাখতে হবে, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এই সব রাষ্ট্র থেকে মুসলিম বাদে, ওই আগে যে আমরা আলোচনা করলাম হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান, এই সমস্ত ধর্মাবলম্বী মানুষগণ ভারতে আসতে পারবে এই সিএএ অনুসারে। ওই যে 6টি জাতির কথা আমরা আলোচনা করলাম, তারা কিন্তু এই পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে এইসব রাষ্ট্রে এরা কিন্তু সংখ্যালঘু। পাকিস্তানে যদি হিন্দু থাকে তাহলে পাকিস্তানে কিন্তু তারা মানে হিন্দুরা সেখানের সংখ্যালঘু। আমাদের ভারতবর্ষে মুসলিম যারা রয়েছে তারা কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু মানে মুসলিমরা। পরে কোশ্চেন, সিএএ এর মূল উদ্দেশ্য কি? সিএএ এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিবেশী দেশ থেকে আসা কিছু বিশেষ ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব প্রদান, যেটা আমরা এখনই আলোচনা করলাম। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে বিশেষ কিছু ওই যে 6 ধরনের ধর্মীয় সংখ্যালঘু যারা, তারাকেই শুধুমাত্র ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে। এই উদ্দেশ্যেই সিএএ চালু করা হয়। সিএএ অনুযায়ী কোন তারিখে বা তার আগে প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে? তাহলে আমরা আগের পার্টে আলোচনা করেছিলাম যে সিএএ এই যে আইনটা কবে চালু হয়েছিল। এই আইনটা চালু হয়েছিল 2019 সালের 11ই ডিসেম্বর। যদি ওই তারিখে সিএএ পাস করা হয় তাহলে তার ঠিক আগে 31শে ডিসেম্বর 2014 এই তারিখের আগে অথবা পরে প্রতিবেশী দেশ থেকে আগত মানে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। সিএএ কি ভারতের সাংবিধানিক অধিকারের সঙ্গে সংঘর্ষযুক্ত? হ্যাঁ, কারণ ভারতীয় সংবিধানে 14 নম্বর ধারায় সাম্যের কথা বলা আছে, কিন্তু এই সিএএ আইনটি ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে পার্থক্য করে, যেটা সংবিধানের সম্পূর্ণ বিরোধী। তাই এখানে কোশ্চেনটা এরকম, সিএএ কি ভারতীয় সংবিধানের অধিকারের সঙ্গে সম্পর্কযুক্ত না সংঘর্ষযুক্ত? সংঘর্ষযুক্ত। সেই জন্য এখানে অ্যান্সারটা দেওয়া আছে হ্যাঁ। সিএএ এর ফলে কোন ধরনের বিতর্ক তৈরি হয়েছে? সামাজিক বিতর্ক। আগের কোশ্চেনে আমরা আলোচনা করলাম যে সমাজে তো আর এক ধর্মের মানুষ বসবাস করে না, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তাহলে সমাজে যদি এমন আইন প্রণয়ন করা হয়, বিভেদ সৃষ্টি করা হয়, সেটা কিন্তু সামাজিক বিতর্কের সৃষ্টি করতে পারে। এই সিএএ আইনটি সমাজে যে সম্প্রদায় রয়েছে, ধর্ম রয়েছে, তার মধ্যে বিভেদ সৃষ্টি করে। এই জন্য সিএএ আইনের সঙ্গে সামাজিক বিতর্ক রয়েছে। সিএএ এর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কি? সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে এটি
ভারতীয় সংবিধানের সঙ্গে সংঘর্ষযুক্ত আলোচনা করলাম। এটি জাতিগত বৈষম্য তৈরি করে, যেটা সংবিধানের ধারার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। এটি সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন করে। সংখ্যালঘু, ভারতবর্ষের সংখ্যালঘু যারা আছে তাদের অধিকার লঙ্ঘন করতে এই সিসিএ এর বিরুদ্ধে বিশাল বড় অভিযোগ রয়েছে। সিএএ কি এনআরসি এর সঙ্গে সম্পর্কিত? অবশ্যই সম্পর্কযুক্ত, এই জন্য হ্যাঁ দেওয়া আছে। সিএএ এনআরসি এর সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে তোমাদের জানতে হবে, বা তোমরা জেনেছো সিএএ বিষয়টা কি, এবারে আমাদের জানতে হবে এনআরসি বিষয়টা কি। সিসিএ হলো নাগরিকতা সম্পর্কে একটি সংশোধনী আইন, কিন্তু এনআরসিটা হলো 1955 সালের নাগরিকতা আইন, যেটা 2003 সালে সংশোধনের মাধ্যমে বাধ্যতামূলক করা হয়েছে। মানে সিসিএ অবৈধ অভিবাসী যারা, তাদের একটা তালিকা তৈরি করে বা নাগরিকতা প্রদানের একটা নিয়মকানুন তৈরি করে, যেটা কিনা এনআরসির মাধ্যমে যাচাই করা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো সিএএ এবং এনআরসি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আমাদের ভারতবর্ষে যেমন এক নাগরিকত্ব রয়েছে, তেমনি আমেরিকা যুক্তরাষ্ট্রে দ্বি নাগরিকত্ব রয়েছে, কারণ সেখানে একজন ব্যক্তি রাষ্ট্রের নাগরিক আবার একটা অঙ্গরাজ্যের নাগরিকত্ব পেয়ে থাকে, এই জন্য সেখানে দ্বি নাগরিকত্ব রয়েছে। আর ভারতে এক নাগরিকত্ব। ভারতীয় সংবিধানের কোন তালিকায় নাগরিকত্ব অন্তর্ভুক্ত রয়েছে? ইউনিয়ন তালিকা। আমাদের ভারতের সংবিধানে 3টে তালিকা রয়েছে। ইউনিয়ন তালিকা বলতে যেটাকে কেন্দ্রীয় তালিকা বলে, 2 নম্বরে রয়েছে রাজ্য তালিকা, এবং 3 নম্বরে রয়েছে যুগ্ম তালিকা। মানে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে, সে ক্ষমতা বন্টনগুলো ওই তালিকাতে লিপিবদ্ধ করা রয়েছে। সেইখানে ইউনিয়ন তালিকা বা কেন্দ্র তালিকায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা রয়েছে। কোন কমিটি ন্যায্য নাগরিকত্বের ধারণা দিয়েছে? মতিলাল নেহেরু কমিটি। ভারত তো স্বাধীন হবে, সেই ভারত স্বাধীন হওয়ার পরে তাদের নাগরিকত্ব কেমনভাবে দেওয়া হবে সেই বিষয়ে 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরুর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির নাম হচ্ছে মতিলাল নেহেরু কমিটি। তবে পরবর্তীকালে নাগরিকত্ব প্রদানের জন্য সংবিধান সভা স্বর্ণ সিং কমিটি গঠন করা হয়েছিল। পাকিস্তান থেকে ভারতে অভিবাসী ব্যক্তিদের নাগরিকত্বের বিধান সংশোধন কোন অনুচ্ছেদে রয়েছে? মানে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পাকিস্তান থেকে ভারতে আসছে সেই সমস্ত ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে? কত নম্বর ধারা রয়েছে? সংবিধানের 6 নম্বর ধারাতে এই বিষয়ে উল্লেখ করা রয়েছে। এই ধারাতে বলা রয়েছে, যদি কোনো ব্যক্তি পাকিস্তান থেকে 19শে জুলাই 1948 সালের পূর্বে ভারতে এসে থাকে, মানে ভারতে মাইগ্রেশন হয়ে থাকে, অভিবাসী হয়ে থাকে, তাহলে সে ভারতীয় নাগরিকত্ব পাবে। এটা হচ্ছে ভারতের সংবিধানের 6 নম্বর ধারাতে লিপিবদ্ধ করা রয়েছে। আসামে এনআরসি প্রথম কবে তৈরি করা হয়েছিল? 1951 খ্রিস্টাব্দে। এনআরসির জন্য কাট অফ তারিখ কি? 24শে মার্চ 1971 খ্রিস্টাব্দ। মানে এই তারিখের আগে আসামে যারা এসেছে বা আসামে যারা রয়েছে তাদের বংশধর যারা, তারাই একমাত্র ভারতীয় নাগরিকত্ব পাবে বা ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে। এই তারিখ পর্যন্ত যারা আসামে এসে বসবাস করছে তাদের জন্যই শুধুমাত্র এই নিয়মটা চালু করা হয়েছিল। আসামে এনআরসি লাগু করার কারণ কি ছিল? অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার জন্য আসামে এনআরসি লাগু করা হয়েছিল। ওই সময় আসামে প্রচুর মাইগ্রেশন হয়েছিল, সেই মাইগ্রেশনকে রোখার জন্য এই এনআরসি চালু করা হয়। মানে ভারতবর্ষের প্রথম আসামেই কিন্তু এই এনআরসি লাগু করা হয়েছিল। জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি কি? এনআরসি এর ইংরেজি অর্থ হচ্ছে ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন।
এনআরসি হচ্ছে একটা রেকর্ড, যেটা সঠিক নাগরিকত্বের তালিকা তৈরি করে বা তালিকা প্রস্তুত করে এবং অভিবাসন সম্পর্কিত যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোর সমাধান করে। এটা হচ্ছে এনআরসির কাজ। এনআরসি প্রথম কবে তৈরি করা হয়েছিল? এনআরসি প্রথম তৈরি করা হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। 1951 সালের আদমশুমারির পর, আদমশুমারি বলতে জনগণনা, এই জনগণনার পর প্রতিটি গ্রামের জন্য একটা রেজিস্টার চালু করা হয়েছিল, যে রেজিস্টারে প্রতিটা মানুষের ব্যক্তির নাম এবং তার বাড়ির নম্বর নথিভুক্ত করা হয়েছিল এবং ওই বাড়িতে কারা কারা বসবাস করছে তাদের নামও নথিভুক্ত করা হয়েছিল এবং তাদের তালিকা প্রস্তুত করা হয়েছিল। কত সালে? 1951 সালের আদমশুমারিতে। দেখবে প্রত্যেক বাড়িতে একটা করে নাম্বার প্লেট লাগানো রয়েছে, সে নাম্বারটা তোমার ভোটার কার্ডে লেখা রয়েছে। এনআরসি শুধুমাত্র কোন রাজ্যের জন্য তৈরি করা হয়েছে? এনআরসি 1951 সালে শুধুমাত্র আসামের জন্য তৈরি করা হয়েছিল। এনআরসি তৈরি করার মূল উদ্দেশ্য কি ছিল? এনআরসি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল সকল ভারতীয় নাগরিকদের তালিকা তৈরি করা এবং অবৈধ অভিবাসী যারা তাদেরকে চিহ্নিত করা। এই উদ্দেশ্যেই এনআরসি তৈরি করা হয়েছিল। এনআরসি বর্তমানে কত তারিখে আপডেট করা হয়েছে? এনআরসি তো তৈরি হয়েছিল 1951 সালে, কিন্তু আপডেট করা হয়েছে, মানে আপ টু ডেট করা হয়েছে 2022 খ্রিস্টাব্দে। ভারতে নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে সরলীকরণ বা সরলীকৃত করা হয় কোন খ্রিস্টাব্দের নাগরিকতা সংশোধনী আইন অনুসারে? 2003 খ্রিস্টাব্দের যে নাগরিকতা সংশোধন আইন তৈরি করা হয় সেইখানে ভারতীয় নাগরিকতা অর্জনের পদ্ধতিটাকে সরল করা হয়, যাতে মানুষ ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারে। 2003 খ্রিস্টাব্দের সংশোধনী নাগরিকতা আইন কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়? সঞ্জীব চট্টোপাধ্যায় কমিটি। এই কমিটির সুপারিশ অনুসারে 2003 খ্রিস্টাব্দের সংশোধনী আইনটি পাশ করা হয়েছিল। সুনাগরিকতার পথে প্রধান অন্তরায়গুলি কি কি? মানে সুনাগরিক হতে গেলে তার পিছনে কিছু বাধা আসে, সে বাধাগুলো কি কি? নির্লিপ্ততা, দলীয় মনোভাব, ব্যক্তিগত স্বার্থপরতা, এইসব কারণগুলো একটা ব্যক্তিকে সুনাগরিক হতে বাধা দেয়। ভারতীয় নাগরিকত্ব পাওয়া যাবে না কি কারণে? ভারতীয় ব্যাংকে টাকা জমা দেওয়ার মাধ্যমে। বিদেশি কোনো ব্যক্তি যদি মনে করে ভারতীয় ব্যাংকে টাকা জমা দেওয়া আছে তাহলে আমি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করতে পারি, কিন্তু ভারতে কিন্তু এই ধরনের কোনো রকম কোনো নিয়মকানুন নেই যে আমাদের ভারতীয় ব্যাংকে টাকা জমা রাখলেই তুমি ভারতীয় নাগরিকত্ব পাবে। যেমন ধরো আমাদের ভারতবর্ষের অনেক ব্যক্তি সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে অনেক টাকা ধন সম্পত্তি রয়েছে, তাহলে আমাদের ভারতবর্ষের ব্যক্তিগণ কি সুইজারল্যান্ডের নাগরিক হতে পারবে? পারবে না। ভারতের নাগরিকত্বের বিষয়টি নির্ধারণের একচেটিয়া ক্ষমতা রয়েছে কার? কেন্দ্রীয় সরকারের। আমরা একটু আগে আলোচনা করেছিলাম একটা কোশ্চেনে, নাগরিকত্ব বিষয়টা কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত একটি বিষয়। সেই হেতু নাগরিকতা বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাস করে? 2003 সালে। তবে মনে রাখতে হবে 2003 সালে দ্বৈত নাগরিকত্ব আইন কিন্তু পাস হয়নি। দ্বৈত নাগরিকত্বের সুবিধা দেওয়ার জন্য ভারত সরকার OCI প্রকল্প চালু করে। OCI সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে। এই OCI যে আইনটি সেটা 2005 সালে চালু করা হয় বা লাগু করা হয়। এই OCI যারা হচ্ছে ওভারসিজ ভারতীয় বংশোদ্ভূত যারা ব্যক্তিগণ ভারতে এসে আবার পুনরায় বসবাস করছে তাদের জন্যই মূলত এই ব্যবস্থা গ্রহণ করা হয় 2003 সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে। ভারতে এক নাগরিকত্বের নীতিটি কোন নীতির বিরোধিতা করে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা করে। ভারতবর্ষ যদি একটা যুক্তরাষ্ট্র হয় তাহলে যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে আমি বা তুমি একবার কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রের দ্বিতীয়বার আমরা যে রাজ্যে বসবাস করি সেই রাজ্যের
নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। মানে আমি বা তুমি একসঙ্গে দুইটো জায়গার নাগরিকত্ব পেতে পারি। কিন্তু ভারতে এক নাগরিকত্ব নীতি গ্রহণ করা হয়েছে, মানে আমরা ভারতের নাগরিক, কিন্তু কোনোভাবেই আমাদের দুটো নাগরিকত্ব নেই। এই যে বিষয়টা, বা এই নাগরিকত্ব যে বিষয়টা, এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধী। আমাদের ভারতবর্ষে যুক্তরাষ্ট্র নাই বা আছে, কোনটা বলবো? ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক যে ব্যবস্থা, তার একটা সংমিশ্রণ। এই যে এক নাগরিকত্ব নীতিটা, এটা কিন্তু এককেন্দ্রিক ব্যবস্থার একটা নীতি, যেটা আমাদের ভারতবর্ষে রয়েছে। এবং যুক্তরাষ্ট্র ব্যবস্থার এমন কিছু নিয়মকানুন দেখা যায় বা বৈশিষ্ট্য দেখা যায়, যেটা কিন্তু আমার ভারতবর্ষে রয়েছে। এই জন্য বলা হয়েছে ভারতের যে এক নাগরিকত্ব নীতিটি ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করে। ইংরেজি প্রতিশব্দ সিটিজেন কথাটি কোন শব্দ থেকে এসেছে? এটা এসেছে তোমার ল্যাটিন শব্দ থেকে। কোনটি নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে প্রাচীন নীতি? রক্তের সম্পর্ক নীতি। কারণ প্রাচীনকালে মানুষ তো আর এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত খুবই কম করতো, বা করতোই না বললেই চলে। তাহলে সেখানে জন্মস্থান নীতিটার থেকে রক্তের সম্পর্ক নীতিটা বেশি গুরুত্ব দেওয়া হতো। বা তখন মানুষের মধ্যে ধারণাই ছিল না যে জন্মস্থান মানে যেখানে জন্মগ্রহণ করবে সেখানে নাগরিকতা পাওয়া যায়, এই ধারণাটা ছিল না। সেই জন্য প্রাচীন নাগরিকতার যে প্রাচীন ধারণা বা প্রাচীন নীতিটা, সেটা হচ্ছে কি রক্তের সম্পর্ক নীতি। কাদের ক্ষেত্রে নাগরিকতা অর্জনের ব্যাপারে জন্মস্থান নীতি প্রযোজ্য হয় না? পররাষ্ট্র দূতদের সন্তানের ক্ষেত্রে। আমাদের দেশের কিছু রাষ্ট্রদূত বিদেশে রয়েছে, বিদেশি কিছু রাষ্ট্রদূত আমাদের ভারতবর্ষে রয়েছে। তারা একটা রাষ্ট্রের খবর নিজ রাষ্ট্রে বা অপরাষ্ট্রের খবর অন্য রাষ্ট্রে প্রদানের জন্য তারাকে রাখা হয়েছে। ডিপ্লোম্যাট যাদেরকে বলা হয় রয়েছে। তারা যে রাষ্ট্রে বসবাস করছে সেই রাষ্ট্রে যদি তাদের সন্তান জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু তারা কোনোভাবে বা তাদের সন্তান কোনোভাবেই জন্মস্থান নীতি অনুযায়ী নাগরিকত্ব পাবে না। এখানে জন্মস্থান শব্দটা ভুল লেখা রয়েছে, কারেকশন করে নেবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন। কোন কোন দেশে নাগরিকদের ভোট প্রদান করা অন্যতম আইনগত কর্তব্য? সুইজারল্যান্ড ও বেলজিয়াম। এই কোয়েশ্চেনটা আমরা অন্যভাবে আলোচনা করেছি, কিন্তু এখানে সেটা কি লেখা আছে? অন্যতম আইনগত কর্তব্য বলে দেওয়া আছে। সেই জন্য কোয়েশ্চেনটা ভেরিয়াস টাইপের, এই জন্য কোয়েশ্চেনটা এখানে দেওয়া হলো। তাহলে কি কি হবে? সুইজারল্যান্ড এবং বেলজিয়াম। বেলজিয়ামে তো কোনো নাগরিক যদি না ভোট দেয়, তাকে তো শাস্তি দেওয়া হয়। তাহলে ওই সব দেশে ভোট দেওয়াটা একটা কিন্তু আইনগত কর্তব্য, কিন্তু আমাদের ভারতবর্ষে সেটা নয়। ভারতবর্ষে তুমি তোমার ইচ্ছা হয়েছে ভোট দিতে পারো, আবার ভোট নাও দিতে পারো, তোমাকে কেউ কিছু বলতে আসবে না। তুমি যদি ভোট না দাও, তোমার ভোট অন্য কেউ দিয়েও দিতে পারে। ঠিক আছে, দেখবে, পড়বে। এই যে নাগরিকতার অধ্যায়টি, এই অধ্যায়ের সপ্তম পাঠের 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করা হলো, দেখবে, পড়বে। এইখানে এই অধ্যায়ের যে আলোচনা এখানেই আপাতত শেষ। এমসিকিউ সংক্রান্ত যে অন্যান্য টাইপগুলো রয়েছে সেগুলো তোমাদের পরবর্তীকালে আস্তে আস্তে দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস।